যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, যারা নির্দেশদাতা ছিল, হুকুমদাতা ছিল, আমার কাছে মনে হয় তারা বা তিনি স্বজন হারানোর কষ্ট বোঝেন, সন্তান হারানোর কষ্ট বোঝেন না। কারণ আমাদের সন্তানদেরকে যেভাবে গুলি করা হয়েছে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, এটা দেখে আমি একজন শিক্ষক হিসাবে আর নিজেকে সামাল দিতে পারিনি। আমার মানবতা, আমার শিক্ষা আমাকে তাদের পাশে দাঁড়াতে বাধ্য করেছিল। সেই দাঁড়াতে গিয়ে তাদেরকে যতটুকু পেরেছি পরামর্শ দিয়েছি, সেভ করেছি। আমাকে গুলি করা হয়েছে। আমি এক নিরস্ত্র মানুষ ছিলাম, আমার হাতে কোনো ইটপাটকেল কিছুই ছিল না। বনশ্রীর সেই আমার সিডি এভিনিউ রোড যেখানে আমাকে গুলি করা হয়েছে, সিসিটিভি ফুটেজ চেক করলেও দেখবে যে আমার হাতে কিছুই ছিল না, হয়তো রাস্তা ছিলাম। এই তো গুলি করছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন হয়তো এই কথাগুলো বলার জন্য জাতিকে। পায়ের হাড্ডি ভেঙেছে, অপারেশন 4টা লাগবে, 2টো হয়েছে। 1 মাস 2 দিন হাসপাতালে ছিলাম, অনেক কিছু দেখেছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখেছি, সরকার কিভাবে দেশ পরিচালনা করে সেটা দেখেছি, সরকার কিভাবে দেশের মানুষকে হত্যা করে সেটাও দেখেছি, দেশের সরকার কিভাবে দেশের ছাত্র জনতার উপর গুলি করে সেটা নিজ চোখে দেখেছি। সেই দিন ঘটনাটা ছিল আসলে এটা বর্ণনা করার মতো না, একেবারেই নির্মম, নিষ্ঠুর, অমানবিক, অমানসিক। আমার কাছে মনে হয় আমরা ইতিহাস পড়েছিলাম না যে আইএমএ জাহিলিয়াতের যুগ, রাসূলুল্লাহ জন্মের পূর্বে যে সময়টা, তার থেকেও ভয়ঙ্কর ছিল এই আওয়ামী জাহিলিয়াতের সময়টা। বিশেষ করে 17, 18, 19, 20 জুলাই যতটুকু আমি দেখেছি আর কি, 19 জুলাই পর্যন্ত। এরপর আমি হাসপাতালে ছিলাম। ওই দিন একটা বনশ্রীকে একটি রণক্ষেত্রে পরিণত করেছে। চতুর্মুখী গোলাগুলি, গুলিবর্ষণ, হেলিকপ্টার থেকে হামলা, যে যেখান থেকে পারছে, মেন রোড থেকে ভিতরে 3 নম্বর 4 নম্বর রোডে হামলা। আমার এক প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু, সহকর্মী জনাব হাফেজ ইলিয়াস হোসেন, তিনি আমার সাথে এখানে এসেছেন। তার বন্ধু, আমারও এক বন্ধু, শিক্ষিত পারছেন, উনি একটা লন্ড্রির বিজনেস করে। উনি নামাজ পড়ে বের হয়েছে, ওনাকে গুলি করেছে, ওনার বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়েছে, উনি জায়গা মারা গিয়েছেন। এরকম অসংখ্য মানুষকে গুলি করা হয়েছে। এই ভদ্রলোকের নাম ছিল মুসলিউদ্দিন, আমার বাড়ি বরিশাল যতটুকু জানি আমি। তো যখন আমি দেখেছি নির্বিচারে গুলি করা হচ্ছে, ছাত্র, শিক্ষক একটু কমই আহত হয়েছেন, সাধারণ পাবলিক, শিক্ষকদের মধ্যে আমার জানা মতে বনশ্রীতে আর কেউ হয়েছে কিনা আমি জানি না, খবর পাইনি, এই আর কি। ট্রিটমেন্টটা প্রাথমিক পর্যায়ে একটু অবহেলিত ছিল। প্রাথমিক পর্যায়ে আমি আগেও বলেছি, ফরাজি হাসপাতাল খুব ভালো একটা হাসপাতাল, স্থানীয় হাসপাতাল, আমি দেখেছি, তারা আমাদের পরিচিত, তারা চেষ্টা করেছে, কিন্তু তারা হয়তো পারেনি, তাদের সীমাবদ্ধতা ছিল। তারা আমাকে পাঠিয়ে দিচ্ছে, স্যার ওখানে যান, ওখানে গেলে আপনি ট্রিটমেন্টটা হবে। এবং এটাও বলেছে, আমার একজন ভাই আছে বন্ধু, ফরাজি হাসপাতালের ম্যানেজার আপেল মাহমুদ, আমাকে বলেছে যে নাইম ভাই, আপনি গুলিটা বের করে অন্তত আসেন, আমরা তারপর আপনার ট্রিটমেন্টটা করব। আপেল ভাইকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই তার কথা অনুযায়ী যখন মুগদা মেডিকেলে গেলাম, সেখানে কোনো ট্রিটমেন্ট ওরকম আমরা পাইনি। সেখানে শুনেছি একটা দলের কিছু কর্মী বাহিনী ওখানে ছিল, তারা ইশারা ইঙ্গিত দিয়ে ডাক্তারদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে। হ্যাঁ, তারা তৎকালীন সরকারের হয়তো কর্মী বাহিনী, আমি তাদের নাম বলতে চাই না বা চিনিও না। ওরকম অনেক লোক ছিল হাসপাতালে, কিছু কিছু ট্রিটমেন্ট হয়েছে, যেগুলো করা দরকার ছিল এরকম করে নাই, যেমন আমাকেও করা হয়নি। হ্যাঁ, 5 আগস্টের পরে ঠিকঠাক মতন হচ্ছে। এখন ঠিকঠাক মতন বলতে এখানে একটা ব্যাপার আছে। ঠিকঠাক বলতে আমরা কী বুঝি, যে আমাকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়াটা হলো ঠিকঠাক, তাই না? আমাকে হাসপাতাল থেকে ট্রিটমেন্ট দিয়ে হাসপাতালে সিট না থাকার কারণে বাসায় ছেড়ে দিয়েছে। আমাকে 6 মাস 1 বছর ট্রিটমেন্ট নিতে হবে। হাসপাতালে থাকাকালীন আমাকে কিছু ঔষধ দিয়েছে, অপারেশনটা ফ্রি করেছে। বাট এখন যে আমাকে 6 মাস 1 বছর ট্রিটমেন্টে থাকতে হবে, আমি কর্ম হারাইলাম, আমার ঔষধ খরচ, আমার কথাগুলো কিন্তু একার কথা না,
এরকম যারা আহত হয়েছে, হাত পা হারিয়েছে, আমার পাশে একটা ছেলে ছিল ইন্টার পরীক্ষার্থী, তার পিছনের ব্যাক সাইডে যে শক্ত হাড্ডিটা সেখানে গুলি লেগেছে। তো এরকম অসংখ্য ছেলেরা গুলি খেয়েছে, তারা এখন বাসায়, তাদের খোঁজখবর কিন্তু কেউ নিচ্ছে না। হাসপাতালে থাকা অবস্থা অনেকে দেখতে গিয়েছে, সরকারিভাবে কেউ অনুদানও পাচ্ছে না। তো বাসায় থাকাকালীন তার ট্রিটমেন্ট খরচটা কে নেবে, কে বহন করবে? ফ্যামিলি তো করতেছে। তার মানে ঠিকঠাক হচ্ছে না, এখনও হচ্ছে না। এবং দুঃখের সাথে বলতে হয় এই সরকারকে, এই সরকার আমাদের রক্ত, আমাদের ছাত্রদের রক্ত, জনগণের লাশের ফুট দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় ছাত্ররা এনেছে। এখন পর্যন্ত কোনো আশানুরূপ প্রতিফলন দেখছি না। কমিশন গঠন করার কথা শুনতেছি, জুলাই কমিশন নাকি একটা গঠন করবে, কিন্তু এই মুহূর্তে খুব দ্রুত হাসপাতাল থেকে তথ্য নিয়ে সরকারের উচিত যারা যেখানে যে বাসা অবস্থান করছে তাদের সকল খরচ দেয়া এবং সুস্থ করার পরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই কথাগুলো আজকে আমি আসার সময় অনেকে ফোন করে বলেছে, স্যার আপনি শিক্ষক, আপনি কথাগুলো বলবেন, অন্তত নিজের জন্য না হলে আমাদের জন্য বলবেন। বলছে আমার তো দরকার, কারণ আমিও তো অসুস্থ, আমি একটা প্রাইভেট স্কুলে জব করি, আমি যদি কর্ম করতে না পারি আমার কি সেখানে সম্মানই আসবে? এটা তো স্বাভাবিক। জি, কি প্রশ্ন ছিল? কেমন বাংলাদেশ দেখতে চাই? যেখানে কোনো বৈষম্য থাকবে না, যারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পাবে, যাদের বিনিময়ে এই 16 থেকে 17 বছর জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল, তাদেরকে সরাতে যে রক্ত যারা দিয়েছে, জীবন যারা দিয়েছে, তাদেরকে যদি ভালো রাখা যায় তাহলে জাতি ভালো থাকবে। কারণ একটি কথা আছে না, রবীন্দ্রনাথের সোনার বাংলা, কাজী নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেইকো শেষ। সেই সুন্দর বাংলাদেশের সৌন্দর্যকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য যে জগদ্দল পাথর চেপে বসেছিল, তারা ভুলে গিয়েছিল যে ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। কারণ আরেকটি দেশাত্মবোধক গান আছে না, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, স্বাধীন দেশে উড়বে সে তো স্বাধীন পতাকা। সেই পতাকা কিন্তু আবার ছাত্র উড়িয়েছে দ্বিতীয়বারের মতো। আপনারাই বলেন মিডিয়া থেকে যে দ্বিতীয় স্বাধীনতা, তাই না? দ্বিতীয় স্বাধীনতা এই 20 কোটি মানুষের ভিতরে তারা এনেছে। 1000, 1500, 2000 মানুষ কতটুকু শহীদ হয়েছে আপনাদের কাছে তথ্য রয়েছে, কতজন মানুষ আহত হয়েছে তথ্য রয়েছে, খুব বেশি না সংখ্যা, পার্সেন্টেজে। এদেরকে যদি পরিপূর্ণভাবে এদেরকে সাপোর্ট দেওয়া না হয়, 1 নম্বর সাপোর্ট আগে সুস্থ করা। আমি আগেও বলেছি প্রয়োজনে বিদেশ নিতে হবে। অনেকে একটা চোখ হারিয়েছে, আরেকটি চোখ হারাতে গিয়েছে, হয়তো সময়ের বিবর্তনে সেটাও হারিয়ে যাবে, তাকে আরেকটা চোখ বাঁচানোর জন্য দ্রুত থেকে বিদেশ পাঠানো। যার হাতে ছড়া গুলি লেগেছে, ছিটা গুলি, অনেক গুলি লেগেছে, তার হাতটা অবশ হয়ে যাবে, অবশ হওয়ার আগে তাকে বিদেশ পাঠানো। যার এখন গুলি বের করা হয়নি তাকে বিদেশে পাঠানো। আমার পায়ে এখনো গুলি রয়েছে, আমি গুলি নিয়ে হাঁটতেছি, একটু হাঁটলে পাটা ফুলে যায়। ডাক্তার, আমি আগেও বলেছি, অনেক ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আন্তরিক ছিলেন। কিছু ডাক্তার ছিলেন দলকানা, তারা অবহেলা করে অনেককে ক্ষতি করেছে। আরেকটি তথ্য দিয়ে যাই, 5 তারিখের আগে পা কাটার প্রবণতাটা খুব বেশি ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে। 5 তারিখের পর অনেকের কিন্তু ওই পরিমাণে পা কাটা যায়নি। সুতরাং যারা এই ক্ষতিটা করেছে এবং যারা ভালো ট্রিটমেন্ট দিয়েছে তাদের প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, নিজ নিজ কৃতকর্মের ফল তারা পাবেন। আপনাদের কাছে একটাই আমার বলা, যে এই মানুষগুলো যারা আহত হয়েছে, জীবন্ত শহীদেরা, একটি কথা আছে না যে কোনো রকম বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই মানুষগুলো কিন্তু প্রতিদিন মরে যাচ্ছে, কাতরাচ্ছে। আমিও ঘুমোতে পারি না, মাঝে মাঝে প্রায় সময় উঠে বসে থেকে পা ব্যথা করে, দিনেও ঘুমানো যায় না। সুতরাং আমি একার জন্য বলছি না, ছোট ছোট বাচ্চারা 7 বছর, 14 বছর, 21 বছর, এই সমস্ত বাচ্চারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, এদের জন্য যদি সরকার কিছু না করে এই সময়, এই মুহূর্তে, তাহলে আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত হব। কারণ ভবিষ্যতে যারাই কেউ যদি আবার কখনো অবিচার করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, তখন কিন্তু মানুষ সামনে যেতে সাহস পাবে না। কারণ তখন ভাববে যে আমি যদি সামনে যেয়ে চোখ হারাই, হাত হারাই, তাহলে আমার দায়িত্ব তো কেউ নেবে না, তাহলে অন্যায়ের পরিমাণটা আরও বেড়ে যাবে। এখানে একটা ছেলে এসেছে 21 বছর বয়স, তার পা হারিয়েছে। আপনি কি তাকে
কি মূল্য দেবেন? অন্তত তার জীবনের নিরাপত্তাটুকু যদি রাষ্ট্র না নেয়, তার সারা জীবনের জন্য, তার জন্য যারা আহত হয়েছে, আমরা যারা কর্মক্ষম হারিয়েছি, তাদের যদি কর্মসংস্থান ব্যবস্থা না করে সুস্থ করার পরে, সুস্থ করতে যে পরিমাণ খরচ লাগবে টোটাল খরচ হিসাব করে, ডে বাই ডে হিসাব করে তার মেডিসিন কত যাচ্ছে, কতদিন তাকে বেড়ে থাকতে হবে, এই কথাগুলো আসলে বলার মতো কেউ নেই। হয়তোবা আমি একজন শিক্ষক হিসেবে পায়ে গুলি লেগেছে, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, একটু কথা আছে না যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, হয়তো এই কথাগুলো আমার মাধ্যমে বলার জন্য আমার পায়ে গুলি লেগেছে, বলতে পারছি ছাত্রদের পক্ষে। আমি ছাত্রদেরকে অনেক বেশি ভালোবাসি। যখনই আমাদের স্কুল লং টাইম বন্ধ হয়, রমজান মাস, পুজোর ছুটি হয় না, বড় বড় ছুটি, তখন খুব বাচ্চাদের জন্য কাঁদি যে অনেকদিন বাচ্চাদের সাথে দেখা হবে না। তাই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন গুলি খেয়েছে বিভিন্ন স্কুলের, সবই তো আমাদেরই বাচ্চা, সে যে স্কুলে পড়ুক, সেই কষ্টটা ধারণ করতে পারিনি বিদায় ওদের সাথে ছিলাম রাস্তায়, কখনো ছিলাম কখনো ছিলাম না, যতটুকু পেরেছি। গুলিটা লেগেছে, কিন্তু গুলি লাগার কারণ আমি যে কথাগুলো বলতে পারতেছি আপনারা ফুটিয়ে তুলবেন। আরেকজন ব্যক্তিকে খুব ধন্যবাদ দিই, ফিজিক্যাল থেরাপির একজন কর্ণধার, একজন সামাজিক ব্যক্তিত্ব, দলিলুর রহমান স্যার। ওনার মাধ্যমে কিছু ফিজিওথেরাপি দেওয়া হয়েছে সুস্থ করার জন্য, এবং আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যাদের পা হাত পা বেশি ব্যথা ফুলে যায় তাদের রাষ্ট্রীয়ভাবে ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থা করা হোক। ফিজিওথেরাপি মানে দ্রুত সুস্থ হয়ে যায়, অর্থাৎ যেখানে যতটুকু লাগবে। এবং একজনের দেখা চোখের ডাক্তারের জন্য দৌড়াচ্ছে, আরেকজন ওই একই ব্যক্তি আবার পায়ের ব্যথা নিয়ে দৌড়াচ্ছে, আবার হার্টের ট্রিটমেন্ট হলে দৌড়াচ্ছে, অনেকজন একই ছাদের নিচে একটা ট্রিটমেন্ট ব্যবস্থা করা হয়। এতটুকু করতে পারলে আশা করি আমরা সুন্দর সোনার বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে থাকবে না কোনো জুলুম নির্যাতন, থাকবে না কোনো আয়নাঘর। আমরা আয়নাঘর মুক্ত বাংলাদেশ চাই। যে যে দলই করুক, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। দল হোক একটাই, সেটা হলো মনুষ্যত্ববোধের দল, মানুষের দল। আমরা যেন আনোয়ার হয়ে থাকি, জানোয়ার হয়ে না থাকি।